সন্ধ্যা নেমেছে, এখানে পাখিরা নিরে ফিরে গেছে। আপনারা ভাববেন যে আমরা বোধহয় একটু সাহিত্য নিয়ে কথা বলছি, না, একটু খণ্ডঘোষ মানেই হচ্ছে বিপ্লবের স্মৃতিগাথা, আর নবীনচন্দ্র বাগ মানে একটু কথা। নবীনচন্দ্র বাগ 3 বারের বিধায়ক। নবীনচন্দ্র বাগকে প্রশ্ন তো কিছু করা যেতেই পারে। নবীন, স্বাগত, অভিনন্দন তোমাকে। তোমার লড়াইটা আমি দীর্ঘদিন ধরে চিনি বা জানি। এক তো হচ্ছে খণ্ডঘোষের যে লড়াই, কার্যত বিষ্ণুপুর লোকসভা গত বছরের যে মার্জিন ছিল, সেই মার্জিনটা কতটা বাড়বে, কারণ তোমার পারসেপশন অফ পলিটিক্স থেকে বলছে, বলো। দেখুন, আমাদের যে নেতা গোটা ভারতবর্ষকে উনি কাঁপিয়ে দিচ্ছেন। আমাদের নেত্রী গোটা ভারতবর্ষকে তার যে রাজনৈতিক দক্ষতা, সেই দক্ষতা অনুযায়ী গোটা ভারতবর্ষের নেতা নেত্রীরা তার সঙ্গে পরামর্শ করেন। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট দিয়েছেন আমার খণ্ডঘোষ বিধানসভার খণ্ডঘোষ ব্লকে 40,000 ভোটে আমাদেরকে লিড দিতে হবে। আমরা গতবারে 2019 সালে লোকসভা নির্বাচনের সময় আমার খণ্ডঘোষ বিধানসভা থেকে দিয়েছিলাম 32,000 ভোটে লিড। আমরা মনে করি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে মানে বেদবাক্য। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সভা সমিতির মধ্য দিয়ে আমাদের পাড়া বৈঠক, পথসভা, গ্রুপ বৈঠক, ডোর টু ডোর ক্যাম্পেনিং, এই সমস্তের মধ্য দিয়ে, পার্টির কর্মসূচির মধ্য দিয়ে যে যতটুকু আমরা আমাদের গ্রামের মানুষের পালস বুঝেছি এবং যতটুকু আমরা মানুষের সঙ্গে ঘুরে যেটা বুঝতে পেরেছি যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টার্গেট দিয়েছে 40,000, তার থেকে আমরা প্লাস করব, এটা আমরা হলফ করে বলতে পারি আমার খণ্ডঘোষ বিধানসভায়। নবীন, তুমি কি ক্লান্ত? কেন ক্লান্ত হব? তুমি বলছো না, তুমি তো ক্লান্ত, তুমি তো ছুটন্ত ঘোড়া, তোমাকে আমি যতদূর চিনি। অতএব বিধ্বস্ত রোদের পরিস্থিতিতে তাপমাত্রা ক্রমশ আপ ডাউন করছে। আমি বলছি যে এই তাপমাত্রা আপ ডাউনের সঙ্গে সঙ্গে যে বিজেপির বিরুদ্ধে যে মূলত যে অভিযোগগুলো, 100 দিনের কাজের টাকা না দেওয়ার অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ার অভিযোগ, যেগুলো খণ্ডঘোষে তার রিফ্লেকশন হয়েছে, যেটা মুখ্যমন্ত্রী বলেছে আমি দিচ্ছি। এই যেটা বিমাতৃসুলভ যে অর্থনৈতিক যে আচরণ যে কেন্দ্রীয় সরকার করছে এবং বিভিন্ন মঞ্চেও বলছে, লক্ষ্মীর ভান্ডারকে অ্যাটাক করছে, এ রাজ্যে ইডি সিবিআইকে নিয়ে কার্যত ব্যবহার করছে, বিধায়ক হিসাবে মনে হয় এগুলো তার রিফ্লেকশন ভোটে হবে? দেখুন, মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন, কিন্তু কেন্দ্র সরকার আমাদের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটাকে ভেঙে দিতে চাইছেন এবং আমাদের ভারতবর্ষে যে সংবিধান আছে সেই সংবিধানকে তারা আজকে ভুলুণ্ঠিত করতে চাইছে। তার কারণ 100 দিনের কাজ প্রথমে যে গ্রান্ট আকারে হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে সেটা আইনে পরিণত হয় এবং গ্রামীণ মানুষের অর্থনৈতিক উন্নতি ঘটানো এবং গ্রামীণ মানুষের মানে কর্মসূচির নিশ্চয়তা করার জন্য 100 দিনের কাজ শুরু হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র সরকার বিমাতৃসুলভ আচরণ করে সংবিধানের 27 নম্বর ধারা প্রয়োগ করে আমাদের পশ্চিমবাংলার যে 100 দিনের কাজ, সেই কাজ বন্ধ করে দিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাজেটে পেশ করেছেন এবং তিনি সমস্ত বক্তৃতায় বলছেন এবং আমাদের যে ইস্তাহার প্রকাশ সেখানে তিনি বলেছেন যে কেন্দ্র সরকার কাজ বন্ধ করে দিল, গ্রামের মানুষ যাদের জব কার্ড রয়েছে, যারা 100 দিনের কাজ, যাদের 100 দিনের কাজের প্রয়োজন এবং 100 দিনের কাজের মধ্য দিয়ে তাদের সংসার প্রতিপালিত হয়, তাদের কর্মশ্রী প্রকল্পে তিনি বলেছেন যে 50 দিনের কাজ দেবো এবং আগামী দিনে যদি প্রয়োজন হয় 60 দিন এবং আগামী দিনে যদি বাড়াতে হয় তাহলে সেই কাজের সংখ্যা আমরা কিন্তু বাড়াবো। কিন্তু এই মুহূর্তে তিনি বাজেটে ঘোষণা করেছেন কর্মশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আজকে 50 দিনে কাজ দেবেন। এবং তারপর ধরুন, আমরা যখন গ্রামের মানুষের কাছে যাচ্ছি, সেই গ্রামের মানুষের একটি প্রশ্ন যে আমাদের বাংলা আবাস যোজনার বাড়ি হয়নি, তালিকা তৈরি হয়েছে। সেটা আমরা গ্রামের মানুষকে বোঝাচ্ছি যে কেন্দ্র সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্য দিয়ে থেকে আমাদের এখান থেকে ট্যাক্স আদায় করে নিয়ে যাচ্ছে। সেই ট্যাক্সের টাকায় একটা জায়গায় জমা হয়ে ভারতবর্ষের রাজ্যগুলোতে সেগুলো বন্টন হয় এবং তার সেই বন্টনের টাকা থেকে কিন্তু উন্নয়নের কাজ আমরা করে থাকি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 11,34,000 বাংলা আবাসের বাড়ি কেন্দ্র সরকার যে পাঠিয়েছে, সেই তালিকা বারে বারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছেন, কিন্তু সেই বাড়ির তালিকার টাকা কিন্তু এখনো দেয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যেভাবে 100 দিনের কাজের টাকা 2.5 বছর আটকে রেখেছিল, টাকা দেয়নি, আন্দোলনের মধ্য দিয়েও সাড়া দেয়নি কেন্দ্র সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার মধ্য দিয়ে সেই টাকা কিন্তু গ্রামের মানুষ পেয়ে গেছেন।
আবার উনি ঘোষণা করেছেন যদি বাংলা আবাসের টাকা না দেয়, গৃহ ঘর নির্মাণের টাকা না দেয়, তাহলে 31শে ডিসেম্বরের মধ্যে তিনি প্রথম কিস্তির টাকা তিনি গ্রামের গরিব মানুষকে দিয়ে দেবেন। এখানকার যিনি সাংসদ তিনি বলেছেন বিষ্ণুপুরে অনেক কাজ করেছেন তিনি। আমি তোমার কাছে এই প্রশ্ন আসবো, কারণ তুমি এই কথা বারবার তোমার সঙ্গে আলোচনা হয়েছে। রাসবিহারী ঘোষ থেকে শুরু করে বটুকেশ্বর দত্তের বাড়ি এবং হচ্ছে এখানকার ইতিহাস বর্জিত এলাকাগুলোতে অর্থনৈতিকভাবে রাজ্য সরকার অনেক অর্থ বরাদ্দ করেছে, সেটা নিজে তুমি তার ঘটনার সাক্ষী। শুধু বিষ্ণুপুরে তিনি কাজ করেছেন, কিন্তু খণ্ডঘোষে তার বিধান লোকসভা মোদী পরে এখানে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বরাদ্দ এলো না, কেন্দ্রীয় অর্থ এখানে এলো না, তোমরা সে কাজটা করতে পারলে। তো আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও করতে হয়েছে। দেখুন, আমাদের খণ্ডঘোষ বিধানসভায় সাধারণ মানুষের কাছে গেলে আপনারা বুঝতে পারবেন যে আজকে উনি 10টা বছর পার্লামেন্টে গেছেন, এমপি হয়েছেন, কিন্তু আমাদের খণ্ডঘোষ বিধানসভার ওর পার্লামেন্টারি যে তহবিল আছে সেই তহবিলের একটা কাজও কিন্তু আমার খণ্ডঘোষ বিধানসভায় হয়নি। কেন হয়নি সেটা উনি বলতে পারবেন, কেন করেননি সেটা উনি বলতে পারবেন, কিন্তু তার উনি যে আমাদেরকে টাকা দেননি, আমাদের কোনো কাজ কিন্তু আজকে আটকে নেই। আজকে গ্রামের রাস্তাঘাট বলুন, আজকে গ্রামের বাতিস্তম্ভ বলুন, আজকে আপনারা গ্রামের মধ্যে ঢুকলে দেখবেন, বুঝতে পারবেন না যে এটা পৌরসভা না গ্রাম। এখন গ্রাম থেকে গ্রামান্তরের সমস্ত রাস্তা হচ্ছে ঢালাই, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা সড়ক যোজনার মধ্য দিয়ে আজকে পাকা রাস্তা তৈরি হয়েছে। সেই রাস্তার মধ্য দিয়ে আজকে গ্রামের মানুষ যাতায়াত করে। উনি টাকা না দিলেও আমাদের খণ্ডঘোষ বিধানসভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের ছোঁয়া, সেই উন্নয়নের জোয়ার আমার খণ্ডঘোষ বিধানসভায় আছে। সেই খণ্ডঘোষ বিধানসভার মানুষ সেটা পেয়েছে। এটা আমরা আমাদের গ্রামে ঘুরতে গিয়ে সেটা আমরা বুঝতে পারি। আমি শেষ করব, দক্ষিণের দমকা হওয়ায় কালবৈশাখীর ঝড়ে কি ঝাপটা পড়বে? কখনই না। আমাদের এখানে কোন ঝাপটা হয়? তোমাদের ঝাপটা, তোমাদের ভোট, যে দক্ষিণে যদি হাওয়াটা জোর করে দেয় দামোদরের পারে, তাহলে সৌমিত্রকার বিরুদ্ধেই যাবে, তো সে কথাই বলছে মানুষ। একদম। আজকে ধরুন উনি আমাদের খণ্ডঘোষ বিধানসভায় ভোট প্রচারে এসেছিলেন। কামালপুর বলে একটা গ্রাম, যে গ্রামের ওনারই হচ্ছেন পার্টির ক্যাডার বলতে পারেন, কর্মী বলতে পারেন, মন্ডল সভাপতি নাকি বলছে। যখন উনি কামালপুর গ্রামে সাঁকারি 1 নম্বর অঞ্চলে ঢুকেছিলেন, সেই সময় ওনাদেরই হচ্ছে এক পার্টি কর্মী ওনাকে সেই গ্রামে ঢুকতে দেয়নি, সেই গ্রাম থেকে খেদায় দিয়েছে। তাহলে এর থেকে আমরা কেন বলবো? আজকে তো সাধারণ মানুষই বলছেন যে শুধুমাত্র সময়ের অপেক্ষা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমাদের যিনি প্রার্থী হয়েছেন তিনি একদম পার্লামেন্টে যাবে, এটা শুধু সময়ের অপেক্ষা। মাননীয় নবীন চন্দ্র বাগ, আমি তাকে চিনলেও নাম ধরে ডাকা যায় না, প্রথমেই নাম ধরে ডাকছিলাম, এটা সৌজন্য, কিন্তু তার যে গণতন্ত্রের যে প্ল্যাটফর্ম মাননীয় বিধায়ক সাহেব, যেটা আমি খুব মেনটেন করি, সৌজন্য, সৌন্দর্যায়ন, গণতন্ত্রের ভূমিকা, মাননীয় নবীন চন্দ্র বাগ আমাকে চেনেন। আর আমি খণ্ডঘোষটা চিনি মোটামুটি, সেটা মাননীয় নবীন চন্দ্র বাগ জানেন। ইতিহাস বর্জিত এলাকা, ইতিহাসের জবাব ইতিহাসই হবে, অর্থাৎ পান্নায় হবে, সেটা ইভিএমে হবে। আর উন্নয়নের কথা বলছে, রাস্তাঘাট, পরিস্থিতি, পরিবেশ আমি নিজের চোখে দেখেছি, আমাকে কাউকে দিয়ে, কারো দর্শন দিয়ে দেখানোর কোনো প্রয়োজন নেই। অপরদিকে বিজেপি, ভারতীয় জনতা পার্টি বা বামফ্রন্ট মনে করে যে আমি নবীন চন্দ্র বাগের হয়ে একটু দাবেদারি করছি, মনে হয় ভুল হবে। বাস্তবের জমিতে হকিকাত বুনিয়াদি স্তর पे जहाँ पर बात होता है हम वही बात करते। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন তোমাকে। তোমার মার্জিন কতটা বাড়বে সেটা 25 তারিখে ভোটের পর 4 তারিখে পরিষ্কার হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বেশ সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ রয়েছে, পাখিরা ফিরে গেছে, আমরাও ফিরে যাব। ও ক্লান্ত বলছে না ক্লান্ত, আমি রণক্লান্ত, সারা বাংলা ঘুরেছি। নমস্কার, আমি নয়নটা, আমার সহকর্মী সৌমিত দফাদার, খন্ড।